হ্যালো, আসসালামু আলাইকুম। কে কে আছে? একজন হাই হ্যালো বলো। সাউন্ড ক্লিয়ার, এটা ক্লিয়ার, সেটা ক্লিয়ার, একটু জানায় দাও। হুম, সাউন্ড ক্লিয়ার। ওকে, আজকে একটা ছোট গল্প বলবো, যেটা ঝিকিমিকি টুম্পারি গল্প। কালকে যেরকম একটা বলছিলাম, আজকে এরকম একটা গল্প বলবো। নুসরাত জাহান রেশমি, হ্যালো, হাই। ওকে, এই একটা জিনিস বলবো। আর আরেকটা জিনিস হলো গিয়া, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছে কিছু জিনিস, যে কিছু মানুষ বলে কেন পিছু পড়ে রয়েছেন, কেন পিছু পড়ে রয়েছেন, মানে এগুলো খুবই পুরাতন কথা, কিন্তু গদবাদা কথা বারবার ঘুরে 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 আসতেছে। হ্যাঁ, বারবার বলতেছে যে কেন পিছিয়ে পড়ে রয়েছেন। ফার্স্ট অফ অল, হ্যাঁ, যে বলে যে কেন একজন মেয়ে হয় একজন মেয়ের পিছিয়ে পড়ে রয়েছেন, বাবু আমি একজন আশরাফুল মাখলুকাত। ফার্স্ট অফ অল আমি একজন মানুষ, আমি একজন মানুষ হয়ে একজন মানুষের পিছিয়ে পড়ে রয়েছি। তারপরে কথা হলো, আপনি কেন একজন আপনার বোনের পিছিয়ে পড়ে রয়েছেন। বোন বলতে এটা কেমন বোন, আমি আবার ভালো, মানে কিছু মানুষ আজকে বলতেছে আপনাদের জেনেটিকলি তো আপনারা এক। আমাদের জেনেটিকলি এক হয় কি করে? আমাদের মধ্যে শুধু নানি কমন, আমাদের মধ্যে শুধু একমাত্র মানুষ নানি কমন, আর কেউ কমন না, কেউ না। আমরা যখন নানার বাড়ি গেছি তখন একত্র হয়েছি, দেখছি। আর আমার বেশিরভাগই আমি দেখছি, কারণ আমার নানির বাড়ি তো আমার পাশের বাড়িটা, আমার থেকে দূর না। আমাদের মানে আমার দেয়াল আর নানির বাড়ির দেয়ালের মধ্যে এতটুকু ডিফারেন্স, 1 ফুট মতো ডিফারেন্স আছে, এর থেকে বেশি না। তো এই জন্য দেখা পড়ছে বেশি আমার জন্য। আর বড় হওয়ার কারণে বড়দের যে সাথে যেটা হয় আর কি, বড়রা আগে থেকে দেখে জিনিসগুলা। গেল, বলে আপনার কি ঠেকা, আমার কেন ঠেকা না? যখন ও নষ্ট হয়েছে তখন আমি ওর সামনে যেতে মানে আমি ওকে মানে কিছু করতে পারিনি, শেপ আপ করতে পারিনি, যেটা একজন বড় বোন হিসেবে দায়িত্ব ছিল আমি করতে পারিনি, কারণ আমি নিজে নিহাত্তা ছিলাম, অতএব আমি পারিনি। কিন্তু এখন আমার হাতে এই সুযোগটা আছে, কেন না? গেল, একজন বললো, মানে আমি একটা একজন মহিলার আর কি মানে একটা লাইভে শুনলাম যে সে বলতেছে না না বর্ষা কি করছে আমি জানি না, কি করছে আমি জানি না। তারপর আবার বলতেছে বর্ষার মতো কত অপরাধী আছে, কত অপকর্ম করে বেড়াচ্ছে, তার মানে সে জানে, জানে না যে তা না। আপনারা হয়তো বুঝতে পারতেছেন কার লাইভের কথা বলতেছি আমি। যারা বুঝতে পারতেছেন না, যারা বুঝতে পারতেছেন তারা কমেন্টে জানান কার কথা বলতেছি, কোন মহিলা ইদানিং এর মধ্যে তার লাইভে এই কথা বলছে। আর যারা বুঝতে পারতেছেন না তারা এই কমেন্ট থেকে দেখে নেবেন কার কথা বলতেছি। গেল, যেটা আপনারা সবসময় বলেন নারী হয়ে নারীর পিছে কেন পড়ছে, সেটা হলো আমরা 70% মেয়ে, পৃথিবীতে আমরা 60 থেকে 70% মেয়ে আছি। এখন মেয়ে বলে যদি একজনকে সাইড করে দেই, এবং মেয়ে বলে যে একজন যদি আমরা সাক্ষী দিতে না যাই, তাহলে তো পুরাটা পৃথিবী অপরাধে ভরে যাবে রে বাবা। আচ্ছা, আমার সাথে কারো কোনো দ্বিমত থাকলে প্লিজ আপনারা জানাইতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, এমন না যে আমি আপনার পিছিয়ে পড়ে যাব। গেল, তারপরে ঘটনা হলো যে বলছে আচ্ছা, মানে একজন কি ওই লাইভটার মধ্যে কমেন্ট করছিল, তার গায়ে খুব লাগছে। তো আমার কথা হলো যে আপনি না কমেন্ট করতেন, আপনাকে আমি খারাপ বলছি না, বাট কমেন্ট করার বিষয়ে আমাদের একটুখানি সংযত হওয়া উচিত। সে একটা ভুল করছে, জাস্ট এতটুকু বলেই পারতেন যে এটা ভুল হয়েছে, এরকম হওয়া উচিত না। অনেক কথা এমন আছে পৃথিবীতে যেগুলা খুব সুন্দর করে বললেও, মানে খারাপ কথাও সুন্দর করে বললেও সুন্দর লাগে। আপনাদের সামনে উদাহরণও আছে যে সে এত কনফিডেন্টলি এত সুন্দর করে সে মিথ্যাগুলা বলছে, যে আপনারা এত বছর ধরে মিথ্যাগুলা বিশ্বাস করে আসছে। আমি যদি ভিডিও দেখাইতে না পারতাম আপনারা কি কখনো আমাকে বিশ্বাস করতেন? আমি মুখের যে কথাটা বলছি, না, করতেন না, একটুও করতেন না।
একটা ক্রিমিনালের মুখোশ উন্মোচন করেছেন, এতে তো দোষের কিছু না, নিন্নি রহমান। না, এটা তো জানি, এটা তো আমিও জানি। হ্যাঁ, আমার এগুলো গায়ে লাগে না। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি আমার গায়ে কথাবার্তা মাখি খুব কম, খুবই কম, খুবই কম, খুবই কম। যতক্ষণ পর্যন্ত তোমার কোনো ইম্প্যাক্ট আমার লাইফে না থাকবে, তোমার কোনো ইম্প্যাক্ট আমার লাইফে না থাকলে আমি তোমাকে গায়ে মাখবো না। আর মানে ঘটনা হয়েছে কি, আমরা অনলাইনে আসি বলে আমরা এত বেশি বেয়াদব হয়ে গেছি। আমি জেনারেলি বলতেছি, হ্যাঁ, এত বেশি বেয়াদব হয়ে গেছে, আমরা কোথায় গিয়ে কি বলতেছি, কাকে বলতেছি, আমাদের কোনো খবর নাই। আমরা জানি কেমন, মানে মনে হচ্ছে কি আমরা ঘরে বসে বিছানায় বসে কমেন্টটা করতেছি, মানে এর থেকে আমাদের কোনো কিছু বোঝা যাচ্ছে না। না, আপনি যখন একটা কমেন্ট করেন তখন আপনার কমেন্টের মধ্যে আপনার মেন্টালিটি কিন্তু প্রকাশ পায়, আপনার ফ্যামিলিগত শিক্ষা কিন্তু প্রকাশ পায়, খেয়াল করে দেখবেন। তো আমরা না জানিয়ে না বুঝে মানুষকে খামাখা উল্টাপাল্টা কথা বলা থেকে বিরত থাকি। গরম লাগতেছে। চৈতি আহমেদ, অ্যাসিডের গল্প প্রথম রেডিওতে এসে বিভিন্ন ইন্টারভিউতে যখন বলেছ ওর গল্প ধরনের শুনে আমার মিথ্যা লাগছে। আপনার কাছে মিথ্যা লাগছে? আমার ভাইয়ের বউ আর ভাইয়ের শালি আমাদের বাসায় বসে কাঁদতেছিল এই মেয়েটার ঘটনা শুনে। আহারে, এই মেয়েটার লাইফে কত কষ্ট, মেয়েটা কত কিছু করছে। এখন আমার ভাইয়ের তো পেয়ারা বউ, পেয়ারের বউ কাঁদতেছে, সে দেখতে গেছে, দেখতে গিয়ে এখন দেখতেছে কি যে এই মেয়েটাকে নিয়ে কাঁদতেছে। তখন আমার ভাই পুরাটা মানে খুলে বলল। তখন খুলে বলার পরে তারা আর কি রেগে গেছে। তো এই সেম জিনিসটা আপনাদের সাথে হয়েছে, আপনারা এতদিন বিশ্বাস করে আসছেন, যদিও খুব কনফিডেন্টলি মিথ্যা বলে। তা আপনাদের কাছে এটা গায়ে লাগার কথাই। এটা আর কিছু মানুষ কি বলতেছে, আল্লাহ খুদা, আল্লাহ খুদা, মানে বিশেষ আল্লাহ খুদার উপর পড়ে গেছে। আপনারা কে বলার, আল্লাহ তো আছে বিচার করা। ভাই, রেপ হয়ে গেলে যায়েন না পুলিশের কাছে, বুঝছেন? আল্লাহর কাছে মানে তাহাজ্জুদ পড়া বললেন যে আল্লাহ আমাকে ইয়া করে দাও। এই যে এত মানে কোর্ট কাচারি চলতেছে, এত ঘটনা চলতেছে, হ্যাঁ, কেন আমরা যাই আইনের কাছে? কোনো দরকার নাই। যদি আল্লাহর কাছেই দিতে হয় সেই বিচার, যদি আল্লাহর উপরই ছাড়িয়ে দিতে হয়, তাহলে আমরা কেন মানে আইনের আশ্রয় নেই? গেল। তারপর হলো গিয়া বলতেছে সেই মহিলা যে তার 2টা বাচ্চা আছে, তার 2টা বাচ্চাকে কি আপনি খাওয়াবেন? তার 2টা বাচ্চার ভরণ পোষণ খরপোশ যে তার বাবার ফ্যামিলি দেয়, এটা কি সে জানে? না জানে একটা বক্তব্য দিলেই হইলো? এটা তো ক্লিয়ার। আমি যে এখানে প্রমাণ দিয়ে দিছি, মোনালিসা অ্যাকাউন্টই আছে যে তার বাচ্চার খরপোশ তার ইয়া দেয়, বাবা দেয়। হ্যাঁ, তারপর বলতেছে, তারপর সে গিয়ে বলছে যে নেপালে গেছিল বাচ্চা রাইখে অমুক সুমুক, মানে আমার পুরোটা কথা খেয়ালে নাই, কিন্তু ঘটনা তখন সে উত্তরটা দিচ্ছে, আমার উত্তরগুলা খেয়ালে আছে। তো সে উত্তর দিচ্ছে যে যখন সে নেপালে গেছিল বাচ্চা কি আপনার কাছে রেখে গেছিল? যার কাছেই রেখে যাক না কেন, সে তো পরকিয়া করতেই গেছিল। মানলাম বাচ্চার রাস্তায় ফেলে থুয়ে গেছে, কিন্তু সে তো হজ করতে যায়নি। এতই যদি বাচ্চা সে ভালোবাসে, এতই যদি বাচ্চার জন্য সে বাপ আনতে থাকে, এতই যদি তার এত কিছু লাগে, তাহলে পরকিয়া করতে গেছিল কেন? সে যে এই লোক যে বিবাহিত, সে কি জানতো না? এই লোক যে 2 বাচ্চার বাপ, সে জানতো না? সে ভালো করে জানতো। সে বলতেছে বাচ্চাকে কে খাওয়াবে? বাচ্চার খাওয়ার খরপোশ আসতেছে। আর বাচ্চা যদি মানে সে যখন রেখে গেছে তখন তো মানে জানতো সবাই। আর সেই তো নিজে এসে মানে এটা ঢাকঢোল পিটাইলো। এই ঢাকঢোল তার পিটানোর কি দরকার ছিল? মানলাম আমাদের সমাজে আরো 100টা এরকম মেয়ে আছে, মানলাম, মানে নিলাম। ওই 100 মেয়ে কি ফেসবুকে এসে বলতেছে এই কথা? তো এর পিছু পড়বে না কেন মানুষ? কেন পড়বে না? আর এক একজন তো ফেসবুকে তাহাজ্জুদ পরে ভরে ফেলতেছে। আমার ওই দিনকার কথাটা মনে পড়ে, যেদিন আমি একটা বাঘের পালা কাপড় পরে লাইভে আসছিলাম। আমার খুব ফেভারিট একটা গেঞ্জি, আর পরে লাইভে আসি না। মানে যদি এত কিছুই মানতে হয়, হ্যাঁ, মানে মানে পশু পাখির ছাপ পরা কাপড় পরে তুমি নামাজ পড়তে পারবা না, নামাজ পড়লেও হয়তো মাকরু হবে, হ্যাঁ, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে তুমি এটা একেবারেই পড়তে পারবা না। অনেকের কাপড়ে টুকটাক ছাপা ছাপা থাকে, আমার কাপড়ে কোনো কাপড়ে তেমন একটা ছাপা ছাপা নেই। আমি খুব একটা ছাপা কাপড় পছন্দ করি না, হইলো এই যে এই টাইপের,
এটার মধ্যে যেরকম হালকা সাদা ফুট প্রিন্ট আছে, এটার মধ্যে 2টা কালার আছে। কিন্তু এটা আমার শখের একটা গেঞ্জি। বারে বা পড়ে গেল পিছে, সবাই একেবারে সেজদা দিতে লাগলো ফেসবুকে। বাবু তোমরা যদি সেজদা দিতে হয় ফেসবুকে কি করো? ইসরাত আমিন লিখছে, ইসরাত আমিন লিখছে স্বর্ণ বাচ্চাদের বাবা নিজের ছিনতাই করতে চেয়েছিল। ভালো করে পড়ে বলি। আল্লোরা সামহাও আমি এখান থেকে তোমাকে কখনোই পাই না। সে অন্য বাচ্চাদের বাবা ছিনতাই করতে চাইছিল। এরকমই হবে। জান্নাতুল নাইম দেখতেছে। জান্নাতুল নাইম কেমন আছো তুমি? আল্লোরা জলিল নাকি অ্যাসিড সন্ত্রাস করার আগে তাকে ধর্ষণ করেছিল, এরকম তো আমি প্রচুর মানে একবার শুনতেছি করছিল, একবার শুনছি করতে চাইছিল, একবার এইটা একবার সেটা। বাবু ওর স্টেটমেন্ট এভরিডে চেঞ্জ হয়, এভরিডে ওর চেঞ্জ হয়। আপু একজন লিখছে, আপু তুমি কি ওর ফার্স্ট বিয়ে খাইছিলা? ফার্স্ট বিয়ে না, সেকেন্ড বিয়ে খাইছিলাম না, আমি দাওয়াতি ছিলাম, দাওয়াতি ছিলাম। ফার্স্ট বিয়েটা যখন হয়েছে আমি তোমাকে আগেও বলছি, যে বিয়েটার মধ্যে ওর ভিডিও আছে সবুজ শাড়ি পরা, এই বিয়েটার নাকি ডিমেনশিয়া আছে, তার নাকি ডিমেনশিয়া আছে। আল্লোরা ডিমেনশিয়া আছে, রাইট, তার ডিমেনশিয়া আছে। কেন ডিমেনশিয়া হবে না? তার উপরে আবার এই যে কি বলে জিনের চালানো আছে, কারণ তার তো মানে বলতে হবে, বলতে হবে। সব থেকে বড় সমস্যা আমি লাইভ শেয়ার দিতে পারছি না। নো প্রবলেম। আলোরা আজকে আমি বলবো প্লিজ তোমরা একটু লাভ লাইক দাও, কারণ আমার ইয়াটার একটুখানি উপরে উঠানো দরকার। আর কি জানি বলতেছিলাম, ধর আমি কমেন্ট করলে আমি সবসময় খেয়ে হারাই ফেলি। আচ্ছা যখন খেয়ে হারাই ফেলছি আমি একটু পানি নিয়ে আসি। এখন জিজ্ঞেস করো এটা কি? এটা হলো গিয়া বাঙ্গির জুস। সেলিনা আখতার লিখছে, আপু আমার না একটা আপি ছিল বর্ষার ঘটনা বলতো, উনি কোথায়? আইডিয়া নাই তুমি কোন আপার কথা বলতেছো, যে লাইভে জয়েন করতে মাঝে মাঝে? সে আছে কোথাও? নিন্নি রহমান করির একটা কথা লিখছে, ধর্ষণের যে এত ভেরিয়েন্ট আছে, সোমা আক্তারের বিশ্লেষণ না শুনলে জানতাম না, ঘুমন্ত ধর্ষণ এর মধ্যে অন্যতম। খুবই মজার একটা বিষয়, খুবই মজার। আচ্ছা রুহি আপু, কিছু একটা সমস্যা হচ্ছে, লাইভ করেন শেয়ার লেখা আসতেছে, নো প্রবলেম। আমি কাইটে আরেকবার আসবো, ওকে আমি কাইটে আরেকবার আসি, কেন শেয়ার করা যাবে না? লেট মি সি। এই দেখো এখান থেকে এই যে জায়গাটা থেকে শেয়ার হয়ে যাচ্ছে, তো আমার তো শেয়ার হয়ে যাবে। শেয়ার নাও, পোস্টিং শেয়ার হয়ে গেছে। ইউ শেয়ার দিস পোস্ট, আমার সুন্দর হয়ে গেছে। কই আমি তো দিলাম। এই হতুম পেঁচা, তোমার একটা কোনো গন্ডগোল হয়েছে, তুমি পারতেছো না। সামহাও আমিও দিতে পারছি, জান্নাতুল নাইমও দিয়ে দিচ্ছে। সেলিনা আক্তার ওনার যে গল্পগুলো ছিল উনি বলে শেষ করে ফেলছে।
এখন উনি যদি আসে তাহলে ওই যে মানে বাচ্চাদের বিষয়ে যেগুলো আমরা বলতে চাইছিলাম, আমরা অ্যাকচুয়ালি একটা সিরিজ করতে চাইছিলাম, যেটা আমরা পারতেছি না বর্তমানে। তার নতুন কাজ শুরু হয়েছে, আমিও টুকটাক বিজি থাকি। আমাদের একটু সময় দাও, কারণ আমার আর 40 দিন মতো আছে সামারের। 40 দিন পর মানে ঠান্ডা শেষ হয়ে যাবে, গরম শেষ হয়ে যাবে, ঠান্ডা পড়ে যাবে। তো আমাদের ঠান্ডা পড়ে গেলে আমার আর বাইরে যাওয়ার থাকবে না। এখন যেরকম সময় খুব কম, কারণ আমরা প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা টাইম, মানে আওয়ার আমরা চাচ্ছি এনজয় করতে, কারণ আমরা তো খুব কম সময় পাই গরমের। যখন ঠান্ডা পড়ে যাবে তখন তো আর কিছু করার থাকবে না, এই হিটারটা ছেড়ে আমি এখানে বসে থাকবো, তখন রোজ একটা করে লাইভ পাবা, নো প্রবলেম। এখন আপাতত আর 40 দিন 50 দিন আমাদেরকে একটু ঘুরতে দাও, আমাকে আমার মতো বাঁচতে দাও। হাই আপু, সোনালি তাজমিম এখানে আসছে তো। সোনালি তাজমিম, হাই আপু কেমন আছো? আমি সোনালি যাত্রাবাড়ি থেকে। ও হাই সোনালি, তুমি কোন সোনালি? আকাশ টিভির ভাই এসে পড়ছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা কি আসছে? খালাম্মা আসলে আমি শুরু করব। আমাকে একটু জানান খালাম্মা কি আমাকে দেখতেছে কিনা। খালাম্মা ছাড়া কিচ্ছু শুরু করা যাবে না। আচ্ছা সবাই একটু লাইভটা শেয়ার দাও দেখি, লাইভটা বলে শেয়ার করা যাচ্ছে না, একটু দেখো তো শেয়ার হচ্ছে কিনা। তুমি নবী মামার মেয়ে সোনালি? এই কেমন আছো তুমি? আল্লাহ, তোমার বাচ্চাগুলা কেমন আছে? আল্লাহ, কি একটা অবস্থা। তুমি আসতো কেমন? তুমি কি একটু লাইভে আসবা? জয়েন করতে পারবা? ক্যামেরাটা যদি অফ রেখে আসতে চাও। সোনালি জানাও তো একটু, তুমি যদি আসতে চাও আসো। আলহামদুলিল্লাহ ভালো আপু। সোনালি তুমি তো এখন কমেন্ট লিখতেছো না, এখন তুমি হয়তো শুনতে পাবা। তুমি যদি আমাকে জয়েন করতে চাও, তুমি জয়েন করতে চাও পারো। আর যদি তুমি না জানো কিভাবে জয়েন করতে হয়, তুমি আমাকে জানাও, আমি তোমাকে জয়েন করে নিচ্ছি। অনেক ভালো হবে ব্যাপারটা। আহারে দিনার ছেলের বউ। আল্লাহ, দিনা আমার 6 মাসের ছোট। তুমি ভাবতে পারো ওর ছেলের বিয়ে হয়ে গেছে। আল্লাহ, কি একটা আমি বাইরে তো অনেক নয়েজ। নো প্রবলেম, নয়েজের সাথে কি হয়েছে? তুমি একটু হাই বলবা না? হাই রে হাই, এটা একটা কথা। তওবা। যেটা আমি সবাইকে বলি, যদি কারো চেহারা না দেখানোর থাকে তাহলে যেন ক্যামেরাটা হাত ধরে নিলেই ইনাফ। তুমি একটু হাই বলো, ভালো লাগবে। কঠিন। ওয়াও, আরেকটা টুইস্ট। হ্যাঁ দেখো, এই হলো সোনালি, নবিউল্লাহ নবী মামার মেয়ে। নবিউল্লাহ নবী মামা চিনছো? যার নাম বেঁচে এই পর্যন্ত বর্ষা চৌধুরী খাইছে। নবিউল্লাহ এই সোনালি, তুমি তো জানো না কি একটা ঘটনা ইটালিতে। বুঝতে পারছো? আজকে থেকে 12 বছর আগে। তুমি হয়তো শুনতেছো। তুমি কি শুনতেছো? তুমি শুনলে আমি এই ঘটনাটা বলে ফেলি। তুমি একটু জানাও তো আপু, তুমি শুনতেছো কিনা? আবির সিরিজ শোনো আপু, আমি চিকেন চপ বানাচ্ছি আর আপনার লাইভ দেখতেছি। শোনো আমি কি করছি, গতকালকে খাওয়ার আগে ছবি পোস্ট করছি মাছের, আমার পেট খারাপ করছে। প্লিজ এগুলো বইলো না। তুমি এটা বলছো, আমার নজর লাগবে। আল্লাহ, সিরিয়াসলি সবাই জিজ্ঞেস করছে কি মাছ, কি মাছ, এটা সেটা। পরে এই মাছ খেয়ে আমি দিলাম। আকাশ নিবিড় ভাই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতেছে। কি যে বলো না।
আবার জিগায় নাম নেওয়ার সাথে সাথেই বুঝছি। প্লিজ আপু ওনাকে যেভাবে হোক কন্ট্যাক্ট করিন। কাকে কন্ট্যাক্ট করবো? নিন্নি রহমান। আচ্ছা সোনালি, তুমি যদি শুনে থাকো আমি তোমাকে গল্পটা বলি। আমি তুমি যদি লাইভটা দেখছো ইনশাল্লাহ তুমি আসবা, শুনবা পরে, আর যদি নাও থাকো আমি বলি। আজকে থেকে 10-12 বছর বা এরকমই 2010-11-র দিকে এই টাইমে হবে, আমার একজনের সাথে কথা হচ্ছে, মানে পরিচিত আর কি, কথা হচ্ছে কি পরিচিত। আমি এখান থেকে যাইতো রোমে, মানে রোমে আমি গিয়ে 3 মাস থাকতাম, আবার চলে আসতাম, কাজ করতাম, চলে আসতাম, ভাল লাগতো না, চলে আসতাম। হায় হায় আপু, আমি শুধু জিজ্ঞেস করেছিলাম কি মাছ, তোমার নজরই তো লাগছে। আরেকজন না মাছের নামও দিছে, আমার ধারণা তার নজর লাগছে। তোমার ইয়ার কি বলে, তোমার কমেন্টের যে অ্যান্সার করছে সে কিন্তু আমার আত্মীয় হয়। আমার 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 অ্যাকাউন্ট গুলো এমন হয়ে গেছে, মানে ফ্যামিলি গ্যাদারিং হয়ে গেছে। আবার মোটামুটি সব ফ্যামিলির যারাই মানে অ্যাক্টিভ ফেসবুকে সবাই এসে কমেন্ট করে, আর নাইলে আমাকে দেখে। বাচ্চাকে পড়াচ্ছি, কাল পরীক্ষা। কে বাচ্চাকে পড়াচ্ছে, কাল পরীক্ষা? আচ্ছা তাহলে এই সোনালি যখন আসছে আমি এই গল্পটা বলে দিই, তাহলে ও হয়তো কোনো সময় দেখবে লাইভটা, তখন ও দেখে নেবে। আচ্ছা শিউলি তাবাসসুম আসছে। হাই শিউলি, তুমি আমার ফেভারিট। আচ্ছা শোনো, ঘটনা শোনো। তো সে যে বাসায় থাকে সেই বাসার মানে একটা মেয়ে এসে থাকে। তো সে যে কোনো ভাবে আমাকে একদিন বলতেছে, মানুষটা আমাকে বলতেছে যে আপনার একটা বোন আমাদের বাসায় থাকে। না আমার বোন বাসায় থাকে? হ্যাঁ। বলছে আপনার একটা বোন বাসায় থাকে। তো আমি বললাম আমার কোন বোন বাসায় থাকে? আপনার ইটালিতে থাকে। কারণ আমি তো জানি আমার ফ্যামিলির কে কে বিদেশে থাকে। যদি ইটালিতেও থাকে আমার জানার কথাই কোন জায়গায় থাকে, কেমনে থাকে। আমি যাই হই না কেন আমি খুব খোঁজ খবর নিতে জানি। এটা অনেকেই এখানে জানবে যে আমি অনেককেই মানে সাথে কথাবার্তা বলি, অনেকের সাথে আমার যোগাযোগ হয়, কারণ আমি খুব খোঁজ খবর নিতে জানি। যদি আমি ব্যস্ততায় পড়ে যাই আরেকটা বিষয়, কিন্তু আমি অবশ্যই মানুষের খোঁজ খবর নেই। ইউ আর অলসো মাই ফেভারিট, থ্যাংক ইউ। তো যাই হোক, তো এখন সে বলতেছে যে আপনার একটা বোন থাকে। তো সে যখন এরকম বলতেছে, মাসখানিক ধরে বারবার বলতেছে, তখন আমার একটু সন্দেহ হইলো। আমি খোঁজ খবর নিয়ে দেখলাম, আম্মাকে জিজ্ঞেস করলাম আম্মা কে থাকে রোমে? কেউ না, তখন কেউ থাকে না, আঙ্গো কেউ থাকে না। ঠিক আছে। তো সোনালী আপু কালেক্ট হলে বিশাল একটা বোম ফুটবে। ও আচ্ছা, সোনালীকে আমি বলে দেখবো না, বোম ফুটার কি আছে, নর্মাল কথা, সত্য কথা, সত্য কথাই। সোনালীও জানে, আমরাও জানি, তোমরাও জানো, এটা এমন কিছু না। ঠিক বলেছেন আপু অনামিকা। আয় অনামিকা, তুমি আসছো, আমি তো তোমাকে দেখিনি। আরিশ আদি, তুমি কোথায় থাকো তুমি আগে বলো, কারণ আমি এখন বলবো না আমি কোথায় থাকি। আমি জাস্ট এতটুকু বলতে পারি আমি তুস্কানাতে থাকি। বাচ্চার পরীক্ষা আপু, তোমার লাইফ মনোযোগ দিয়ে দেখতে পাচ্ছি না, কষ্ট লাগছে। চলবে, হালকা মনোযোগেই দেখো, নো প্রবলেম। তো যাই হোক, সে এটা বলতেছে বলতেছে, এখন গেলাম। এটাও একটা এক টাইপের ঝিমিকি মিকি টুম্পার গল্প। প্রচুর গল্প আছে এরকম আসলে, মানে বট গাছ হয়ে গেলে না অনেক গল্প জমা পড়ে যায়। আমি তো একে অর্থে বট গাছ হয়ে গেছি। বহুবর্ষী বৃক্ষ। তো জেসমিন দীপা লিখছে আমি আছি, খুবই ভালো। আচ্ছা যাই হোক, আমি গল্পটা কন্টিনিউ করি। তো হয়েছে কি, আমাকে বলতেছে যে আপনার বোন একটা এখানে থাকে, আমাদের এখানে থাকে, আমাদের এখানে থাকে। তো আমি বললাম কোন আমার বোন থাকে, আমি তো জানি না, দেখতে হয়। তো বললো নবিউল্লাহ নবী মেয়ে থাকে। আমি নবিউল্লাহ নবীর মেয়ে থাকে ইটালিতে? অস্বাভাবিক, হ্যাঁ অস্বাভাবিক। হ্যাঁ দুর্ভাগ্যবশত আমি আসছি ইটালিতে, নবিউল্লাহ নবীর মেয়েরা কখনো ইটালিতে আসবে না। এরা গেলে ইংল্যান্ড যাবে, আমেরিকা যাবে ঘুরতে, এটা থাকতে যাবে না, এটি কামলার জীবন, এটি দিব না। তো বলতেছেন না আপনি জানেন না, নবিউল্লাহ নবীর মেয়ে থাকে এখানে। আমি বললাম ঠিক আছে।
এটা বলে নিয়ে সে চলে গেলো আবার বাংলাদেশে না কোথায় জানি চলে গেলো, 15 দিন পরে আবার ফেরত আসলো। আসার পরে এবার আমি কি করলাম, তাকে আমি বলে রাখলাম যে যখনই আসে আমাকে জানাবেন। তা আমি কি করলাম, গেছি গার রুমে, আবার সব ঠিক করে গেছি যে সে কি সব ঠিক করে গেছি যে কথাবার্তা বলার জন্য, যে আমি টাইম মতো গেছি যেন তাকে গিয়ে বাসায় পাই, এটা সেটা। তো আমি যখন গেছি, যাওয়ার পরে যাওয়ার পরে আমি গিয়ে দেখতেছি মহিলা রান্না করতেছে। তো আমি বলছি আপনি যাত্রাবাড়ির? বলতেছে হ্যাঁ আমি যাত্রাবাড়ির। শুনো, কিরকম একটা আইডেন্টিটি থিপ, এরকম কিন্তু একলা আমাদের বর্ষা বেগম আছে তা না, আমাদের পৃথিবীতে অনেক আছে এরকম। আমাদের আইডেন্টিটি থিপে কি বলতেছে যে হ্যাঁ আমি যাত্রাবাড়িতে থাকি, যাত্রাবাড়ি মেয়ে। আমি ওকে, যাত্রাবাড়ির আপনি? যাত্রাবাড়ি কোন জায়গার? বলছে নবীলা নবীরে চিনেন আপনি? আমি বললাম না, নাম শুনছি, আমি চিনি না। ছোটবেলায় তার কোলে উঠছি, আমি চিনি না। আল্লাহ, আমার মা আর নবী মামা হলো এক বয়সী ছিল, তারা তুই তুকারি করতো, একসাথে তারা খেলতো। আমার নানির কথা এখনো মনে আছে, মানে নবী মামার মায়ের কথা। ওদের বাড়িটা এত সুন্দর ছিল, মানে খুবই সুন্দর টাইপের, রাজস্থান টাইপের বাড়িটা ছিল। সোনালি যদি থাকে একবার বলো তুমি, হ্যাঁ তোমাদের বাড়িটা, ও না তুমি তখন হওনি তো, সরি তুমি তখন হওনি, তোমার হওয়ার আগের গল্প বলতেছি আমি। তো বলতেছে নবীলা চিনেন? আমি বললাম না, নাম শুনছি, কি হয়েছে? কয় আমি ওনার মেয়ে। আমি বললাম আপনি ওনার মেয়ে? এটা বলে আসার পরে আমি না, মানে আইসা আমি তাকে বলতেছি যার সাথে কথা হয়েছে, বললাম এটা নবীউল্লাহ নবীর মেয়ে না? তো সে আবার বলছে না, অ্যাকচুয়ালি হলো গিয়া নবীউল্লাহ নবীর পাশের বাড়িটা আমার বাসা। কোন বাসাটা? কয় যে অমুক বাড়িটা আছে না, অমুক বাড়িটা। এইবার সে আমার বাড়ির ইয়া দিতেছে, বর্ণনা দিতেছে, সে আমার বাড়ির বর্ণনা দিতেছে, ওই যে এইরকম বাড়িটা, ওই বাড়িটা এইরকম এরকম, এটা সেটা। তখন আমি বুঝলাম হয়তো বা কোনো কালে সে আমার বাসায় ভাড়া ছিল বা আমার বাসায় আসছিল, মানে আমার বাড়িতে কারো বাসায় আসছিল, এই জন্য বাসাটা চিনে। বাট অবভিয়াসলি সে তো রুহি না। আমি বললাম না, অমুক বাড়িটা তো অমুকে, ওইটা তো নবীলার বোনের হাসনার বাড়ি ওইটা। কয় হ, আপনি চিনেন মনে হয়। আমি না আমি চিনি না, কি হয়েছে? কয় না, আমি অ্যাকচুয়ালি হয়েছে কি, সুরজ মিয়া আছে না, সুরজ মিয়া মানে নবীলার বাপের কথা বলতেছে, সুরজ নানার কথা বলতেছে। বলতেছে সুরজ মানে আমাদের কিন্তু নবীনগর বলে একটা জায়গা আছে যেখানে হলো গিয়া নবী মামার নামেই নামকরণ, আর একটা সুরজনগর বলে একটা জায়গা আছে যেখানে হলো গিয়া এই নবী মামার বাবার নামে নামকরণ। তো যাই হোক, সে বলছে সুরজ মিয়া আছে না, সুরজ মিয়া, নবীল না, সুরজ মিয়া বলতেছে না, সে বলছে কি নবিলার বাবা আছে না, নবিলার বাবা। আমি সুরজ না, সুরজ মিয়া, আমি আমার নানা কই গেছিলাম, কই গেছি সুরজ মিয়া, হ হ হ হ হ হ্যাঁ কথাই কই। আর আমি বুঝছি তো আমি তো আগেই ধরে ফেলছি যে সে একটা ফ্রড। তারপরেও চলতেছে কথাবার্তা, আমি বুঝতে চাচ্ছি যে সে কতখানি চায়। আপু আমার লাইভে আমাকে কিছু করার আছে, বসে আমাকে এক কালা তো বাড়ি লাগে পরে অনেক টাকা নিয়ে আমার খানা তো বাড়ি। আচ্ছা আলিমা জেনি, এক সেকেন্ড হোল্ড করো। আলিমা জেনি এক সেকেন্ড হোল্ড করো। আর সব থেকে বড় বিষয়, তুমি আমাকে ইনবক্স করো, আমি তোমাকে কালকে লাইভে নিব, বুঝতে পারছো? তো যাই হোক, জেবা শেখ, ভালো আছি জেবা শেখ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তা তারপরে হলো গিয়া আমাকে বলতেছে কি, ওই যে নবীউল্লাহর বাবা আছে না? হ্যাঁ আছে। তো কি হয়েছে? নবীউল্লাহর বাবা নদীর ওই পারে আরেকটা বিয়ে করছিল। না, সুরজ নানা আরেকটা বিয়ে করেনি। তখন আমি নানায় চলে আসছি। না, সুরজ নানা আরেকটা বিয়ে করেনি। কয় না আপনি জানেন না, শুরু মানে হ্যাঁ বিয়া করছিল, হ্যার যারে বিয়া করছিল হ্যার ভাইয়ের ননাসের মাইয়া আমি। আমি জানি না তোমরা শুনছো কিনা,
2 মিনিট দিলাম বুঝার জন্য। সে ফার্স্টে পরিচয় দিচ্ছে নবিউল্লাহর মেয়ে, তারপর সে পরিচয় দিচ্ছে নবিউল্লাহর ভাগ্নি, তারপর সে নবিউল্লাহর ভাগ্নি এই কথাটা টিকাইতে গিয়ে সে বলতেছে যে নবিউল্লাহর বাবা যারে দ্বিতীয় বিয়ে করছিল তার মানে ভাইয়ের ননাসের মেয়ে, এই টাইপের কিছু একটা। এখান থেকে সে নবিউল্লাহর ভাগ্নি। পরে আম্মার আমি ফোন দিলাম ওইখানে বসি যে আম্মা এইরকম একটা কোনো মহিলা কি আমাদের বাসায় কখনো তুমি দেখছো বা কিছু? তখন আম্মা বললো যে হ্যাঁ, আমাদের একতলার যে ওই পাশের ফ্ল্যাটটা আছে, ছোট ফ্ল্যাটটা আছে, ওই ফ্ল্যাটটার মধ্যে এই মহিলাটা ভাড়া ছিল 3 মাস, এবং মহিলাটা 3 মাস পরে আমাদেরকে তুলে দিতে হয়েছিল, কারণ মহিলাটা মানে সুবিধাজনক ছিল না। তো এরকম প্রচুর হয়। বড় কোনো ব্যক্তি থাকলে তাদের নাম ভাঙায় ঘায়, অথচ আমরা কখনো এখানে এসে বলি নেই যে নবিউল্লাহ নবীর ভাগ্নি। আমরা কখনো বলতে যাইনি, কারণ বললেই তো জ্ঞানজাম, বললেই জ্ঞানজাম। ওকে, এবার ঝুঁকিমুখী টুম্পার মানে এটা তো ফলস ঝিকিমিকি টুম্পার গল্প, কালকে যেরকম একটা বলছি, আজকে আসল ঝিকিমিকি টুম্পার গল্প বলি। ঝিকিমিকি টুম্পার একজন ভাইয়া ছিলেন, যে ভাইয়া তার কিছু দরকার ছিল। তো যখন তার দরকার ছিল তখন সে যে কোনো ভাবেই ঝিকিমিকি টুম্পা তার ভাইয়াকে আইনে দিল। আইনে দিয়ে এখন এইসব জিনিস তার বাসায় আনা যায় না, বাসায় তো বউ আসছে। তো সে কি করলো, এটাকে নিয়ে গেল, আমার জায়গাটার নাম মনে নাই, কিন্তু ভিঞ্চি হোটেল, হোটেলের নাম দাভিঞ্চি লাভিঞ্চি, সামথিং লাইক দ্যাট। এক সেকেন্ড, হ্যাঁ। Pronto? Pronto? Sì, sono a casa, dimmi. Dimmi. Ok, vieni. Tra quanto? Va. তো তো ভাইয়ার দরকার ছিল। তো তোমরা বুঝে নিও, আমি একটু গ্যাপ গ্যাপ রেখে বলতেছি, আমি অ্যাকচুয়ালি এরকম ভাবে যেতে চাচ্ছি না, তোমরা বুঝে নিও। এমন ভাইয়া আমি কেন পাই না, তুমি আমি জীবনেও পাবো না। আমাদের ক্যারেক্টার প্রচন্ড খারাপ এই ভাইয়া খুঁজে পাওয়ার জন্য। যাই হোক, শর্টের মধ্যে সারতে হবে, মানুষ আসতেছে। তো ভাইয়ার দরকার ছিল, তো ভাইয়া তো বাসায় নিয়ে যেতে পারতেছে না, কারণ বাসায় তো অলরেডি একটা হাঁড়ি ভাত রান্না করা আছে। তো সেই আরেকটা হাঁড়ি ভাত যে বাইরে থেকে কিনে আনতেছে, খাবে কোথায় বসে? তো লাভিঞ্চি হোটেল, দাভিঞ্চি হোটেল, এরকম কোনো একটা, ভিঞ্চি নামক কোনো একটা হোটেলে গেল, আমার খেলে নাই, লাভ বা দা হবে। হ্যাঁ, ওই হোটেলটা এখনো আছে কিনা সন্দেহ আছে, যাই হোক সেখানে নিয়ে গেল। তো সেখানে সপ্তাহে 1বার করে, সপ্তাহে 2বার করে এরকম আনা শুরু করলো মানুষজন। সরি, থুকু, ভাতের হাঁড়ি, ভাতের হাঁড়ি আনা শুরু করলো। তো ভাতের হাঁড়ি সে যখন খায়, সে আবার ছবি টবি তুলে রাখে, কারণ সে তো মানে যখন মিসকিন খাওয়াই আমরা, ছবি টবি মাঝে মাঝে তুলি না। তো সে যখন মিসকিন খাওয়াচ্ছে, তোমরা কি বুঝতে পারতেছো আমি যে মানে একটা জিনিস আরেকটা জিনিস বুঝাচ্ছি? প্লিজ একবার হ্যাঁ বলো। এখানে 100 জনের উপরে দেখতেছে, একবার হ্যাঁ বলো যে তোমরা বুঝতে পারতেছো আমি ভাতের হাঁড়ি দিয়ে কি বুঝাচ্ছি এবং বাকি জিনিস কি বুঝাচ্ছি। আচ্ছা, আমার ঠিক জানা নাই, এরকম কোনো একটা জায়গা হবে, বাংলা মোটর, মগবাজার, আই ডোন্ট নো। একটাই এরকম হোটেল আসছিল, খুব বড় করে হোটেল, মানে যেখানে তারা ভাতটা খাইতে যেত। ঝিকিমিকি টুম্পার নাম দেওয়ার কারণটা কি? ঝিকিমিকি টুম্পার নামটা আমার কাছে ভাল লাগছে, নগরবধূও সুন্দর লাগছে, নগরবধূও বলবো, ঝিকিমিকি টুম্পাও সুন্দর লাগে, খারাপ না, আমার দুটো নামই পছন্দ। আচ্ছা যাই হোক, আমি শেষ করি, হ্যাঁ। তো সে খাওয়া শুরু করলো। ও সঞ্জিদা আসছে, সঞ্জিদা আর কি লিখছে, সাবজেক্ট লেভেল, ভাতের হাঁড়ি কি বুঝো না? না বুঝলে আর পাওয়া সম্ভব না। এত মানুষ দেখতেছে, কেউ একজন তো বলো ভাতের হাঁড়িটা বুঝছো কিনা। ও জান্নাতুল নাইম লিখছে, হ্যাঁ ভাতের হাঁড়ি কি বুঝেছে।
লুতুপুতু হাত। দারুণ। পাশে মানুষ আসছে, লাইভ কি পজ দেওয়ার কোনো সিস্টেম আছে? কাউরান বাজারে এটিএন নিউজের পাশে বিল্ডিং লাভ ভিঞ্চি হোটেল। পারফেক্টো। অনামিকা লেখছে, জি বুঝতে পারছি, তার মানে সবাই বুঝতে পারছে। তো এইরকম ভাতের হাড়ি এনে সে খাওয়া শুরু করলো। তো আমরা যেরকম মিসকিন খাওয়াইতে গেলে ছবি তুলি, তো ঝিকিমিকি টুম্পাও সেই ছবি তোলা শুরু করলো। তো ছবি তোলা শুরু করলো। এরপরে গিয়া একজন, এরপরে বেশ কিছুদিন সময় যাওয়ার পরে এই একজন, আমার বিড়াল আসছে, এক সেকেন্ড, পৃথিবীর সব মিস করা যাবে, আমার বিড়ালের কথা মিস করা যাবে না। কি হয়েছে মা? ওই হলো মা, সুনামা মনুমা লক্ষ্মীমা, আল্লাহ গরম হয়ে আসছে। আমি তো ঘরে এসি ছেড়ে রাখছি, তোমরা বসলেই পারো, তা না তোমাদের দৌড়াইতে হবে। ওকে, শর্টে শাড়ি। তো যখন এই এগুলা যাওয়া শুরু হইলো, ভাত খাওয়া শুরু হইলো, তখন এগুলার প্রমাণ রাখা শুরু হইলো। এই প্রমাণ রাখতে রাখতে একটা টাইমে আসলো একজন এই মানুষটাকে ওই ছবি পাঠাইতে শুরু করলো। যে আমি আচ্ছা, কেউ একদিন জয়েন করতে চাইছিল, আমি খেয়াল করতে পারিনি। আরে জান্নাতুল নাইম, রুনা সরকার বুঝছে, তোমাকে খোঁচাচ্ছে, তুমি বুঝো না? আচ্ছা, ওকে, তারপরে হলো গিয়া সে এই একজন বলতে শুরু করলো, এই যে দেখো তুমি যে ভাত খেয়েছো, আমার কাছে ছবি আছে। তো যখন এই কথা বললো, তখন সে অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জের একটা মেয়ে, মানে বলা শুরু করলো, এবং আমাদের ঝিকিমিকি টুম্পাই সে নারায়ণগঞ্জের মেয়েটাকে দিয়ে এই কথা বলা শুরু করলো। তো বলতে বলতে এক সময় গিয়ে এই রুনা সরকার থামো, এবার তোমার বোঝা লাগবে না। তো এক সময় গিয়ে এই ঘটনাটা এমন ঘটলো যে সে বলতে শুরু করলো, আমাকে 1.5 লাখ টাকা দেন, 2 লাখ টাকা দেন, 4 লাখ টাকা দেন, 5 লাখ টাকা দেন, অমুক সুমুক আউল বাউল। হ্যাঁ, তো এরকম টাকা টুকার কথা হইতে শুরু করলো। অ্যাকচুয়ালি আপাতত দৃষ্টিতে মনে হচ্ছিল যে নারায়ণগঞ্জের মেয়েটা ঝিকিমিকি মানে ভাইজানের কাছ থেকে টাকা পয়সা চাইতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ঝিকিমিকি টুম্পা ওই নারায়ণগঞ্জের মেয়েটা থেকে 1 লাখ টাকা দিয়ে তার মোবাইল, হোয়াটসঅ্যাপ, সিম, আউল বাউল সব কিনে নিয়ে চলে আসছে। আর সেই কালে এটা অনেক টাকা। এটা কিনে নিয়ে এসে সে 1 লাখ টাকা ইনভেস্ট করে নিয়ে, দেখছো যে সে যে বলছিল যে 80,000 টাকা দিয়ে কলার কিনে নিয়ে 17-18 কোটি টাকা করা যায়, এই যে হলো সেটার প্রমাণ। তো 1 লাখ টাকা সে ইনভেস্ট করে নিয়ে সে এই মোবাইল দিয়ে, তো সে এবার বলতেছে আমার এত টাকা দিতে হবে এখানে, এত টাকা দিতে হবে ওখানে, এই দেখো তোমার এই ছবি, এই দেখো তোমার ওই ছবি, এরকম চলতেছে। হ্যাঁ, কিন্তু সে তো 1 লাখ টাকা ইনভেস্ট করছে, কিন্তু এভাবে করতে 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 17 লাখ টাকা সে উদ্ধার দিচ্ছে এই ঝিকিমিকি টুম্পা, আরেকজনের নাম করে, আরেকজনের মোবাইল থেকে, ভাইয়ার কাছ থেকে। এবং সেই ভাইয়াকে সে জাঁকজমকপূর্ণ 2.5 লক্ষ টাকা খরচা করে একটা খুবই ভালো বার্থডে সেলিব্রেশন করাইছিল তার টাকা দিয়েই। এর অনেক পরে গিয়ে আমাদের ভাইজান জানতে পারে যে এই সব কিছুর পিছে, এই সব ব্ল্যাকমেইলিং এর পিছে সবকিছুর পিছে সে একমাত্র দায়ী ছিল। আচ্ছা, সঞ্জিদা বলছে আমাকে নাও, ওকে নিতেছি, 1 মিনিট। হ্যাঁ, দায়ী ছিল আমাদের ঝিকিমিকি টুম্পা। তারপর আমাদের ঝিকিমিকি টুম্পার উপর সে একটু রাগ করেছিলেন। সঞ্জিদা, তুমি কি এই বিষয়ে কিছু বলতে চাও? তো এটা হলো আমাদের ঝিকিমিকি টুম্পার দ্বিতীয় ঘটনা, বুঝতে পারছো?
এখন আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিতেছি, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বা অন্য কিছু বলার থাকলে বলতে পারো। আমরা সবাই জানি শারমিন হোসেন, আই নো হু ইজ দ্যাট ভাইয়া, আমরা সবাই জানি, নামটা না লিখি, আমরা সবাই জানি, আমরা সবাই জানি। আমি পুরাপুরি ইন্ডিকেট দিয়ে দিছি, পুরা ঘটনা বলে দিছি। আমি প্রত্যেকটা তার ঘটনা, প্রত্যেকটা তার বাটপাড়ির ঘটনা আমি জানাবো, এটা যেই ইনভলভ হোক না কেন। নাম নিলে কিছু টেকনিক্যাল সমস্যা থাকে, তো আমরা নাম নিব না, এই জন্যই আমি ঝিকিমিকি টুম্পা বলি। তাও মাঝে মাঝে ফুট করে ফসকায় বের হয়ে যায়। সাউন্ড আমার কম না তোমার কম আছে? তুমি বাড়াও, তারপর আমি চেক করে দিচ্ছি। তার তো আমি আসি আর 10 মিনিটেরও কম, জেনুইনলি 10 মিনিটের কম আসি। আলিমা জেনি, আমার ভাই, আমার খালাতো ভাইরে বহুত হ্যারাসমেন্ট করছে ওই মহিলা, অনেক পিকচার আছে আমার খালাতো ভাইয়ের ফোনে। ঠিক আছে না, আমি 10 মিনিটে লাইভ শেষ করতেছি, তুমি আমার সাথে যোগাযোগ করো, আমার কাছে যদি ঠিক লাগে আমি 20 মিনিট পরে আবার লাইভে আসতেছি। আমি ভাইকে যাচ্ছি না, আজকে রোববার, আমি এইখানেই। আমার শ্বশুর বাড়িতে যেমনি বলতো, এনই ডোন্ট ওয়ারি, এই লাইফ আমার লাইফের শেষ লাইফ না। আমি এই লাইফটা একটা গল্প বলে আমি ছেড়ে দিতে চাইতেছি, কারণ কি তুমি জানো। আচ্ছা দাঁড়াও, আমি লাইফটা এখনই ফিনিশ করতেছি, আমি তোমাকে কল করতেছি, করে নিয়ে আমি দেখতেছি কথাবার্তা কিরকম, তারপর আমি তোমার সাথে আমি আরেকবার লাইভে আসতেছি, ঠিক আছে? নো প্রবলেম। কিন্তু আমি একটা লাইভ 50 মিনিট 1 ঘন্টার বেশি নিব না। আর এমনিও তুমি দেখছো আমার ফোন আসছে, একজন মানুষ আসতেছে, আমি বলছি। হ্যাঁ, এই তো কথার কথা সুন্দর বলছে যে ছবিগুলো আমার কাছে পাঠা দাও, তুমি এর মধ্যেই ছবিগুলো আমার কাছে পাঠা দিতে পারো। তুমি কি শুনতেছো জেনি? তুমি ছবিগুলো আমাকে পাঠাও, আমি এক্ষুনি লাইভ কাইটে নিয়ে আমি এক্ষুনি দেখে নিই, দরকার হয় আমি 20 মিনিট পরে আবার তোমাকে নিয়ে লাইভে আসতেছি। কিন্তু আমার ঘরেও একজন মেহমান আসতেছে, আমার একটুখানি অ্যাটেন্ড করতে হবে, আমার এমনিও লাইভটা কাইটে দিতে হবে। আমি এখন যদি লাইভে কাউরে নেই খামাখা আমি তার কথার মাঝখানে ধুপ করে লাইভ কেটে দিতে পারতেছি না। আমি নাহলে আরেক ঘন্টা মানে আধা ঘন্টা পরে আরেকবার লাইভে আসতেছি, নো প্রবলেম, সবাই দেখবে। ওকে, এটা খুব সুন্দর লিখছে, 12 ভাতার কি একটু পরিবর্তন হয়েছে কিনা, রুনা সরকার লিখছে। পরিবর্তন হওয়াটা খুব কঠিন, কিন্তু শেপ আপ হয়েছে। যেমন ধরো আমি রুহি আছি, একটু ডায়েট করলে একটু শুকাবো, এটাই হয়েছে, নাথিং এলস। আমি রুহি হয়েছি। হ্যাঁ জেনি, তুমি ছবিগুলো আমাকে পাঠাও, দেখি তুমি আমাকে ছবি পাঠাইছো কিনা। না, তুমি আমাকে ছবি পাঠাও। তার তো লাইভ কোথাও দৌড়া যাচ্ছে না, আমি কোথাও দৌড়া যাচ্ছি না। এখানে 100 জনের উপরে মানুষ জেনে গেছে যে আমি আরো আসলে আরেকবার লাইভে আসতে পারি, সবাই রেডি আছে। তোমার কথা শুনতে হয়তো আরো আরো 400 জন আসবে, বলা যায় না। ইসরাত আরহিন দুষ্ট, এটা শোনা কথা 3 জায়গা থেকে শুনছি, 1 2 3 জায়গায় শুনছি।
দেখি এখন প্রমাণ কতখানি আসে। আচ্ছা জেনি, আপনাকে আমি আরেকবার বলতেছি, আপনি আমাকে আমার সাথে যোগাযোগ করেন, আমি লাইভটা কাইটে দিচ্ছি। আপনার সাথে কথা বলে নিয়ে আমি দরকার হয় 20 মিনিট পরে আবার লাইভে আসতেছি। এর মধ্যে আমার ঘরে যে আসতেছে তাকে আমি বিদায় দিয়ে দিতে পারবো। ওকে, তো আপাতত জন্য আল্লাহ হাফেজ। যদি সবকিছু নিউজ ঠিক আসে তাহলে কালকে বা আজকে, মানে নিউজ যদি সব ঠিক থাকে তাহলে আমি আধা ঘন্টার মধ্যে আরেকবার লাইভে আসবো, আর নাইলে কালকে আমি সানজিদাকে নিয়ে লাইভে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।